নমস্কার। আমি ভিডিওটা করছি কারণ আমার যে বয়স তাতে যেটুকু আমার জ্ঞানগম্য আছে, হয়তো আমি অনেক জায়গায় ভুল হতে পারি। তো কিছু পরামর্শ জনগণের জন্য, মানুষের জন্য, আর কিছু পরামর্শ সরকারের জন্য, যেটা আমি ফিল করি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে যে যেটা বর্তমান সমাজে মানুষদের জানার দরকার এবং সরকারেরও এটা খেয়াল করা উচিত। এখন শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দুবাবু যথেষ্ট জ্ঞানী লোক। তাহলেও আমি আমার এই 72 বছর বয়সের কিছু অভিজ্ঞতা, যেটা আমি রাজনীতি করতে গিয়ে দেখেছি, প্রয়োজন আছে এটা এটা জানার দরকার। মানুষ অনেক ব্যাপারে অনেক কিছু জানেন না, কিন্তু পরে অনেক সময় অনেক খেসারত দিতে হয়। যেমন আজকে আমি বলবো বিএলআরও সম্বন্ধে। বিএলআরও মানে আপনারা জানেন, বিএলআরও হলো ব্লক ল্যান্ড রেভিনিউ অফিসার। বিএলআরআর মানে হলো ল্যান্ড রিসিপ্ট রেজিস্ট্রার। এরকম অনেকগুলো বর্ণনা আছে যে এটার কাজ কি, এটা কি হয়, কি করে। এরকম আমি এই বিএলআরও ইউনিয়নটা করেছিলাম বলে আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে, যাতে আমি দেখেছি ম্যাক্সিমাম লোকই জানেন না যে এটার কি প্রয়োজনীয়তা। ধরুন, এইটা অনেকেই ভাবেন যে এটা না করলেও চলে, এটা কি দরকার, কিন্তু এটার প্রয়োজনীয়তার কতটা সেটা আমি বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা ধরুন একজন সরকারি কর্মচারী একটা জমি কিনলেন, ধরুন 2 কাঠা একটা জমি কিনেছেন। আপনি প্রথমে যেটা করেন, জমির যে ভ্যালু হয়, ভ্যালু মানে গভর্নমেন্ট একটা ভ্যালু হয় আর একটা বিক্রি ভ্যালু হয়। নর্মালি সবাই বিক্রি ভ্যালুটা আর লেখে না, গভর্নমেন্ট ভ্যালুতেই রেজিস্ট্রেশন করেন। এই বাকি টাকাটা কিন্তু যেটা দেন, ক্যাশ ট্রানজ্যাকশান করেন। এই ক্যাশ ট্রানজ্যাকশানটা কিন্তু ব্ল্যাক, এটা আপনি দেখাতে পারবেন না কোথাও। যাই হোক, এটা পরের প্রশ্ন, ব্ল্যাক এবং হোয়াইটের কথা আমি যাচ্ছি না। প্রথমে জমিটা আপনি কিনলেন, ধরুন 2 লক্ষ টাকা দিয়ে কিনলেন। এবার জমিটা কিনলেই তো হলো না, জমিটা আপনাকে মিউটেশন করাতে হয়। মিউটেশন নর্মালি আপনারা যেটা করেন, সোজা যান লোকাল মিউনিসিপ্যালিটিতে গেলে 1% জমা করে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করেন, এবং আগের যে সমস্ত মানে যে বিক্রি করেছেন তার যে পিঠ দলিল থাকে, সেই পিঠ দলিল অনুযায়ী আজকাল আবার নতুন সরকার নিয়ম করেছে, এটা করা উচিত কিনা আমি জানি না। কিনতে গেলে মিউনিসিপ্যালিটিকে আপনি মিউটেশন করছেন, মিউটেশনটা ততক্ষণ আটকে থাকবে যদি আগের ভদ্রলোক এই জমি বিক্রি করেছেন বা বিক্রি করছেন এরকম কোনো ইন্টিমেশন যদি না দিয়ে থাকেন। এবং ইন্টিমেশন দিতে গেলে ওই ভদ্রলোক যিনি বিক্রি করছেন তাকেও একটা পার্সেন্টেজ, জানি না কাটমানি কিনা, কিন্তু এটা মিউনিসিপ্যালিটি চার্জ করে, গভর্নমেন্ট কিন্তু চার্জ করে। এটা কিন্তু আগে ছিল না, আমার জানা নেই, কারণ আমাদের জমি জমা অনেক। আমি কিন্তু জানতাম না যে এটা করতে হয়। একটা ছেলে আমাকে এক সময় জিজ্ঞেস করে, দাদা আমি জমিটা কিনেছি, তার জন্য আমার মিউটেশন আটকে রেখেছে, আগে যে লোকটা সে জমিটা বেচেছে, এটা মিউনিসিপ্যালিটিকে জানায়নি এবং তার ফিসটা দেয়নি, সেই ফিসটা আমার ঘাড়ের উপর চাপাচ্ছে। তখন আমি নর্মালি বারাসাত থাকি, আমি নববর্ধমান চেয়ারম্যানকে একবার ফোন করে বলি যে এরকম এটা ঠিক হচ্ছে না, এটা ওকে একটা কিছু করে দাও। যেমন উনি কিছু লেস পেস করে দিয়েছিলেন। এইবার মিউনিসিপ্যালিটিতে আপনার মিউটেশন হয়ে গেল, আপনি যথারীতি কী করলেন, যদি এটা ক্যাশে কেনা হয়, যদি ব্যাংকের থ্রু দিয়ে হয়, ব্যাংকের একটা বিএলআরও থেকে একটা মিউটেশন হয়। সেই মিউটেশনটা অনেক সময় হয় কি, ফ্ল্যাটের ক্ষেত্রে বিএলআরও মিউটেশনটা যেটা হয়, আমার যেটুকু ধারণা আছে সেটা ঠিক নয়, সেটা ঠিকভাবে কোনো আইন নেই, কোনোভাবে ওই পুরো জমিটার উপরই একটা বিএলআরও ট্যাক্স দেওয়া থাকে, সেই ট্যাক্সের উপরে ভর করেই প্রমোটাররা ওটা ব্যাংকে দেয়, ব্যাংক ওটাকে আন্ডারআর্ম স্যাংশন করে দেয়, কিন্তু নিয়মটা তা নয়। নিয়মটা হলো, আপনি যে জায়গাটা কিনলেন সেই জায়গাটা
একটা বিএলআরও রেজিস্ট্রেশন হওয়ার দরকার, বিএলআরও ট্যাক্সও ওখানে পে হওয়ার দরকার। কিন্তু সারা পশ্চিমবঙ্গ কেন আমি জানি না বাইরের কী অবস্থা, সারা পশ্চিমবঙ্গে কোনো ফ্ল্যাটের লোক কোনো সময় বিএলআরও রেজিস্ট্রেশন করেন না। বছর বছর যে ট্যাক্স দিতে হয় সে ট্যাক্সটা দেন না, সেটা দেন না, তারা দিতে চান না এরকম নয়, তাদের কাছে কোনো অপশান নেই। যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন, মানে তৃণমূল পার্টিতে যখন সরকারে এসেছিলেন, তখন আমি ওদেরকে বলেছিলাম যে সোর্স অফ ইনকাম যদি বাড়াতে হয়, তাহলে সরকারের যদি সোর্স বাড়াতে হয়, সরকারের ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্সটা বাড়াতে গেলে কীভাবে বাড়াবেন? এখানে কোনো ফ্ল্যাট ওনার বা কোনো প্রমোটার বা কোনো পারচেজার তারা কখনোই চান না যে বিএলআরও ট্যাক্সটা না দেওয়া হোক, তারা দিতে চান, কিন্তু কোনো অপশান গভর্নমেন্টের কাছে নেই। এখন শুভেন্দুবাবু বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি জানি না উনি আমার ভিডিও দেখবেন কি না। যদি দেখেন তাহলে একটা হিউজ পরিমাণ, হিউজ মানে হাজার হাজার কোটি টাকা এই বিএলআরও ট্যাক্সে যিনি জমির উপরে ফ্ল্যাট করছেন, সেই ফ্ল্যাটটা বিএলআরওর কাছে রেজিস্ট্রেশন করানো যায়। সেটা যদি বিল থাকে, বিল নেই, অপশান বিল নেই। এবার ধরুন যেসব জমি বিক্রি হয় তার নর্মালি একটা পর্চা দরকার। এই পর্চা করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক জমি বিক্রি হয়ে যায়, যেটা যে জমি বেচছেন তার নয়, এটা কোনো ক্রমে একটা দলিল কোনো সময় হয়েছিল, সেই দলিল অনুযায়ী রেজিস্ট্রেশন হয়েই আসছে। রেজিস্ট্রেশনটার মধ্যে বিএলআরও রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন, এবং এটা নর্মাল নিয়ম হলো আপনি যে জমিটা আছেন সেই জমিটা খালি মিউনিসিপ্যালিটি রেজিস্ট্রেশন করলে কী হচ্ছে, মিউনিসিপ্যালিটির দেখার কাছে আপনি যে দলিলটা জমা দিলেন সেটা সঠিক, এবং তলায় আপনি লিখেও দেবেন আপনি সজ্ঞানে স্বইচ্ছায় যা আপনি প্রডিউস করলেন তার উপরে ভিত্তি করে মিউনিসিপ্যালিটি আপনার রেজিস্ট্রেশন করছে। মিউনিসিপ্যালিটির কাজ হলো আপনার আলো, আপনার এরিয়া পরিষ্কার রাখা, রাস্তা পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা, জলের সাপ্লাই রাখা, এবং আপনার পোস্টে বিদ্যুৎ জ্বলছে কিনা সেটা দেখা। স্বাস্থ্যের উপরে নির্ভর করে অনেক সময় অনেক রকম আপনার বাড়ির সামনে ব্লিচিং এসব ছড়ানো, এইসব সার্ভিসগুলো দেয় মিউনিসিপ্যালিটি। এই মিউনিসিপ্যালিটির সার্ভিসে আপনি মিউনিসিপ্যালিটি একটা রেজিস্ট্রেশন করান, মিউটেশন করান যে আপনার বাড়িটা এখানে আছে, এবং ওনারা একটা আপনাকে নাম্বার দেন, যে নাম্বার, যে গলির নাম, এবং সেই গলির নামের আগে আপনার কত নম্বর বাড়ি সেই নাম্বার অনুযায়ী হোল্ডিং হয়, সেই হোল্ডিং অনুযায়ী আপনি ট্যাক্সটা দেন, এবং আপনি ট্যাক্স দিয়েই ভাবেন যে আমার তো সব কিছু ঠিক আছে। না, আপনার ঠিক নেই। আপনার গভর্নমেন্টের খাতায় মিউনিসিপ্যালিটি থ্রু একটা রেকর্ড আছে, কিন্তু অল ইন্ডিয়া বেসিসে কিন্তু একটা রেকর্ড নেই। এই রেকর্ড অনেক কম আছে। পশ্চিমবাংলায় অনেক ল্যান্ড আছে যা দখল হয়ে গেছে, হাজার হাজার বিঘা জমি দখল হয়ে গেছে। যেমন বলি, আমার বাড়ির সামনেই একটা প্লট আছে, যে প্লটটা আদিবাসী প্লট, এবং এই আদিবাসী প্লটে ওই আদিবাসীতে যারা পাট্টায় আছে তারা বহুভাবে তারা টাকা পয়সা নিয়ে নিয়েছে লোকের কাছে, এবং যখন ওটা জমা হয়েছে তখন দেখা গেছে এখানে জমিতে যদি কেউ প্রমোটিং করে, সেই প্রমোটিংটা প্রথম ক্ষেত্রে অনেকগুলো হয়ে গেছে ফ্ল্যাট, আমি নিজেই জানি। এমন জমি আছে খাস জমি মতলব যখন রাজন্য ভাতা চালু হয়েছিল তখন যারা জমি জমা করেননি, যাদের বেশি জমি ছিল, সেই সব জমি যারা জমা করেননি অথচ রেকর্ডও নেই, সেই জমি কিন্তু খাস জমি। এরকম খাস জমিরও আমি অনেক জায়গায় সরকারকে বোঝাতে চেয়েছিলাম যে এইসব খাস জমিতে অনেক বাড়ি হয়ে গেছে, যে বাড়িগুলো বেআইনিভাবে হয়েছে, তাদের না পাওয়া উচিত কোনো বিদ্যুৎ সংযোগ, না পাওয়া উচিত জলের সংযোগ, কিন্তু কোনো এক কারণে যেটা সিপিএমের দেখিয়ে যাওয়া রাস্তা, সেই রাস্তায় একই হেঁটেছে তৃণমূলও, এবং সিপিএম যদি 2 পয়সা না খেয়ে শুধু সার্বিক উপকারের জন্য কাউকে পাইপলাইন জলের দিয়ে থাকে, তৃণমূল সেটা করেনি, তার বদলে তারা টাকা পয়সা যথেষ্ট নিয়েছে। যাই হোক, এইটা রেজিস্ট্রেশনটা আমি বর্তমান সরকার এসছে, সবথেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেটা ভূমি ও ভূমি রাজস্ব, এর উপরে আমার মনে হয় না কোনো ডিপার্টমেন্ট হতে পারে
এর একটা বিরাট গুরুত্ব আছে। আজকে ধরুন আপনার যদি এনআরসি হয়, এনআরসিতে আপনাকে দেখাতে হবে 71 সালের 24শে মার্চের আগে ভারতবর্ষে আপনি আছেন। এখন ধরুন আপনি জমিটা কিনেছেন, কিনে জমিটার বিএলও রেজিস্ট্রেশন করেননি, তাহলে আপনি দেখাতে পারবেন না ওই জমিটা আপনার রেজিস্টার্ড হয়ে আছে। আপনি মিউনিসিপ্যালিটি দেখালে ওটা সরকারি আইনে পড়বে না, ওটা পড়বে না। মিউনিসিপ্যালিটিতে আপনি যেটা বলেছেন সেটা তো সত্য বলে বলেছেন, কিন্তু ওটা তো সত্য নয়। ওটা আপনি জমা দিয়েছেন, সবাই যা দেয়, পাশের বাড়ির লোককে দেখেছেন, তিনিও অজ্ঞ, কিছু জানেন না, উনিও ওইভাবে করেছেন। তা বর্তমান সরকারের আমার মনে হয় যেটা উচিত, এখন একটা পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আগের পরিস্থিতিতেও গত সরকার কিছু করতে পারেননি, কারণ একটা মুখ্যমন্ত্রীর হাতে এতগুলো যদি ডিপার্টমেন্ট থাকে, একটা মানুষ তো 24 ঘন্টা কাজ করবেন, 24 ঘন্টা কাজ করে তাকে একটু একটু করে ভাগ করে দিলে তার হাতেই হয়তো 8টা ডিপার্টমেন্ট। তার মানে 8টা ডিপার্টমেন্টে তিনি যদি কোনো সময় না ঘুমান, তাহলে 3 ঘন্টা করে এক একটা ইউনিটে কাজ করতে হবে, সেটা সম্ভব না। ফলে কোনো জায়গায় একটা ঘাটতি থেকে যাবে, কোনো ডিপার্টমেন্টের কাজটা প্রতিমন্ত্রী দিয়ে করাতে হবে। এবার প্রতিমন্ত্রীদের এমন একটা পাওয়ার নেই যে নিজের থেকে সে কিছু করতে পারে। মানে স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার যদি ভূমি রাজস্বর মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে ওর প্রতিমন্ত্রী হয়তো চন্দ্রিমা ছিলেন, বা যারা যিনি ছিলেন তিনি, তার একার পক্ষে সম্ভব নয় সে কোনো ডিসিশন করে সে নিজেই কোনো ফাইল চালু করে দিতে পারেন। ফলে ক্যাবিনেট মিনিস্টারের এক একটা ডিপার্টমেন্টের টাইম বার করা, এক একটা ডিপার্টমেন্ট রেখে দেওয়া হাতেটা বড় কথা নয়, কিন্তু রেখে কাজ করাটা আমার মনে হয় মুশকিল। আমি সরকারকে বলতে পারি ভূমি রাজস্বটা অন্তত দুজন মিনিস্টার দেওয়া উচিত, যে যে ভূমি রাজস্বে ভূমির ব্যাপারটায় 2জন মিনিস্টার অলরেডি কাজ করতে পারবে। এবং এই কাজ করতে গেলে পশ্চিমবঙ্গের যদি বর্ডার দিতে হয়, বর্ডার আগে জমির আগে হিসাব নিতে হবে। আপনারা জানেন এখন খুব সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়ি কাউন্টিং চালু করেছে। এখন জনগণনাটা বোধহয় 27 সালে হবে, এই সালে বাড়ি গণনাটা শেষ হবে। বাড়ি গণনাটা কীরকম জিনিস, ধরুন আপনি বাংলাদেশ থেকে এসছেন, এসে এখানে একটা বাড়ি বানিয়ে ফেলেছেন, আপনি সব কিছু রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আপনি যে ভারতীয় হিসাবে জায়গাটা কিনেছেন সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। এই প্রুভ করতে গেলে কিন্তু আপনার আগের হিস্ট্রি দিতে হবে, আগে আপনি কোথায় ছিলেন, আপনার বাবা কোথায় ছিলেন, এগুলো দেখাতে গেলেই আপনার বিএলআরওতে আটকে যাবে। তাই এইগুলো আমার যেটুকু জ্ঞান মনে হয়, একটি ডিপার্টমেন্ট করে এবং কিছু কিছু আইন তৈরি করে, আমি ওই যে বললাম অনেক ফ্ল্যাট ওনার্স আছেন, অনেক যারা প্রমোটার আছেন, যারা ওই বিল্ডিংয়ের ওই জমির ফুল ট্যাক্স করে প্রতিটা কাস্টমারকে তার জায়গাটুকুর একটা রেজিস্ট্রেশন যখন করছেন, সঙ্গে বিএলআরও রেজিস্ট্রেশনটাও চালু করা উচিত, কিন্তু আমাদের এখানে কোনো মতেই নেই। ধরুন একটা জমি, আমি উদাহরণ বলছি, একটা জমির উপরে 40টা পরিবার থাকছে, জমিটা ধরুন 5 কাঠা, এবার 5 কাঠা জমিটারই ট্যাক্স পাচ্ছে গভর্নমেন্ট, কিন্তু ওই জমিতে ভোগদানে রয়েছেন 40টা পরিবার। তাহলে 5 কাঠার জায়গাটা যদি ট্যাক্স হয়, সে আমি ধরছি বারাসাত এরিয়ার মতো জায়গাতে ট্যাক্স হলো হয়তো 1,500 টাকা, তাহলে যে জায়গাটায় যে লোকগুলো ফ্ল্যাটগুলো কিনে রয়েছেন সেটা কয়েকশো কোটি টাকা, এরকমও আছে জায়গা। 40টা পরিবারে ধরুন আমার আইডিয়াতে ওখানে এখন যদি অ্যাভারেজ 30 লাখ করেও দাম হয়, তাহলে ধরুন ওই 12 কোটি টাকার মতো এক একটা প্রমোটিং বিল্ডিং আছে। তাহলে আবার এই রকম প্রমোটিং বিল্ডিং প্রায় আমার হিসাবে 10,000-এর উপরে আছে। তাহলে টাকাটার হিসাব করুন, কত টাকার ট্যাক্স হওয়া উচিত, গভর্নমেন্টের কত টাকা ট্যাক্স আদায় হওয়া উচিত। তাহলে কী হচ্ছে, এই ট্যাক্সের টাকায় আপনি রাস্তাঘাট আরও পরিষ্কার করতে পারবেন, আরও ভালো করে আধুনিকরণ করতে পারবেন। এই ট্যাক্সের টাকাটা যদি বারাসাত এরিয়ার বিএলআরওতে হয়, বারাসাত এরিয়াতে যদি আপনি এই টাকাটা খরচ করেন, তাহলে সেইখানে আপনি ধরুন নোংরা ফেলা যাচ্ছে না, নোংরাকে ডিমলিশ করা যায়, তাকে গলিয়ে দেওয়া যায়, এরকম অনেক মেশিন পাওয়া যায়, যে সমস্ত মেশিন
হয়তো আমাদের দেশে প্রোডাক্ট হয় না, যেগুলো ভারতে ইম্পোর্ট করে এক একটা এরিয়া ধরে এই যে জিনিস করা, যেমন ধরুন ঠিক বারাসাত এরিয়াতে যতটা ফ্লাইওভার দরকার ঠিক সেইটুকু করে দেওয়া, এরকম অনেক কাজ কিন্তু অনেক এরিয়া ধরে ধরে হতে পারে। তা সেটা আমি সরকারকে অনুরোধ করব যে মানুষ অজ্ঞ হয়, মানুষ জানে না, মানুষকে বোঝাতে হয়। তা সেটা যদি বুঝিয়ে আপনারা করতে পারেন তাহলে দেশেরও লাভ, আপনার জায়গাটুকুও পরিষ্কার হলো, জায়গাটারও লাভ। এখানকার যা বিল্ডিং ওয়াইজ আছে বারাসাতে, তার ট্যাক্সেশন করে বারাসাতকে কিন্তু সমৃদ্ধ করা যেতে পারে। ভোটে হারা জেতাটা বড় ব্যাপার নয়, আপনার উদ্দেশ্য থাকা উচিত জনগণের সার্ভিস। সেই সার্ভিস যদি জনগণ পায়, ভোট করারই দরকার হয় না, প্রত্যেক বছরই একটি লোকই থাকতে পারে, অত অসুবিধা কিছু নেই। মানুষ খুব কম চায় ওই বাড়ির থেকে বেরোলে যাতে রাস্তাটা ভালো থাকে, যাতে আলো দিয়ে দেখতে পাই, যাতে যান চলাচলে অ্যাক্সিডেন্ট না হয়, যাতে আমার জিনিসটা আমি হাতে করে বাড়িতে ফিরতে পারি, এইটুকু নিরাপত্তা পেলেই মানুষ কিন্তু খুশি। কিন্তু এই মানুষকে পুরোপুরি ধোকাই দেওয়া হয়। দেশকে আগে ঠিক করে রাখতে হবে, তারপরে তো তৃণমূলকে, কংগ্রেসকে, সিপিএমকে বোঝা যাবে। কিন্তু ঘটনা হলো আগে আমার দেশ যদি সবাই ভালো থাকে, সুস্থ থাকে, একটা বাতাবরণও তৈরি হয়। যাই হোক, আমার যেটা মনে হলো আমি আপনাদের কাছে বললাম। এরকম আমি আবার বলবো অনেক, যেমন ধরুন শিক্ষাক্ষেত্রে, যেমন ধরুন স্বাস্থ্যক্ষেত্রে, যেমন ধরুন গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে, যেমন ধরুন প্রশাসনিক, এটা খুবই বড় ব্যাপার। এ ব্যাপারেও আমি যা আমার উপলব্ধি করেছি সেটা আমার এই বয়সকালে আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন, দিনটা খুব ভালো কাটুক, ধন্যবাদ।